কি বলবেন এই হঠাৎ করে এতদিন পরে উনার এই আওয়ামী লীগ যে ফিরে এসেছে, এটা নিয়ে ওনার যে উপলব্ধির যে বিষয়গুলো উনি বলেছেন, আপনার সব মিলিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমি তো বিতর্কের লোক, আমার কাছে মনে হচ্ছে এই পুরো স্টেটমেন্টটা প্রত্যেকটা যুক্তি স্ববিরোধী এবং নিজেই নিজেকে খণ্ডিত করেছে। আর পুরো বিষয়টাকে আমার মনে হচ্ছে বহু বছর আগে সাধু সন্ন্যাসীরা ধ্যান করতে বসতেন, তারপরে ধ্যান থেকে জেগে উঠে বলতেন আমি কোথায়। তো, মাহফুজ অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি। সে অনেক পড়াশোনা করে বলে আমি শুনেছি। সে বিভিন্ন পড়াশোনা করা লোকদের সঙ্গে মেলামেশাও করেছে, এবং আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে তার মেলামেশা নাই মানে আমি আসলে সেরকম পড়াশোনা করি নাই, আমি সেই দলে পড়ি না আর কি। কিন্তু আমি তার এই ব্যাপারটাকে পছন্দ করি যে সে অনেক পড়াশোনা করে, চিন্তা করে। আমার ভালো লাগে, দূর থেকে দেখলেও আমি খুবই তার এই বিষয়টা পছন্দ করি। কিন্তু আমার মনে হয়েছে এই জন্যই যে একটা ধ্যানী লোক ওই হঠাৎ জেগে উঠে, যেমন আমাদের ধর্মে আছে আসহাবে কাহাফ, কাহাফের গুহায় যে সাহেবেরা ছিল আর কি। তো এরা ঘুম থেকে জেগে উঠে ওই একই প্রশ্ন করেছিল, আমি কোথায়, আমরা কোথায়। তো উনি একটা সুন্দর কথা বলেছে, উনি প্রথমে বলে দিয়েছে আওয়ামী লীগ ব্যাক করে গিয়েছে। আচ্ছা, তার মানে উনি এটা ধ্যানের মাধ্যমে প্রাপ্ত হয়েছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে। তারপরে বলেছে যে এইটা একটা ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে। ধর্মতত্ত্বে ইমান ফেরত আসে না, যারা ধর্মতত্ত্ব পালন করে তাদেরটা থাকেই, ওটা কোনো কারণে যায় না। যেমন যখন অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না বা আওয়ামী লীগ কেন কোনো অনুশোচনা করে না, এই জন্যই করে না, অতএব তাদের ওইটা শক্ত আছে, তারা কোনো অনুশোচনা বা কোনো দুঃখ প্রকাশ বা কোনো ভুল স্বীকার কিছুই তো করে না। এইবার আসেন, সে বলেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তার মানে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি টিকে ছিল। আওয়ামী হম। লীগের ব্যাক করার কথা বলছে, কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তার মানে টিকে ছিল, এবং তারা 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তো খুব চমৎকার, আপনি তো তখন উপদেষ্টা ছিলেন, আপনি তো তখন মেটিকুলাস ছিলেন, আপনি তখন ডক্টর ইউনূসের সাথে বিদেশে বেড়াতে গিয়েছেন, যেখানে পিটার হাস সেলফি তুলে আর আপনারা মঞ্চে উঠেন। তো সেইখানে থাকা অবস্থায় উনি বুঝেন নাই যে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সক্রিয়। কারা ভাঙলো এই স্বাধীনতার বিরুদ্ধে শক্তির মূর্তিগুলা? ভাঙলো মুজিবনগরের যে স্মৃতিসৌধ আছে, ভাঙলো বিভিন্ন জায়গায় মুরাল থেকে খুদে খুদে আহ ধ্বংস করে দিল, মুক্তিযুদ্ধের আহ বহু নেতার নামে মেডিকেল কলেজ বা এইসব আছে সেগুলার নাম বদলাইলো। তখন আপনি তো কিছু বলেন নাই। তখন কি জুলাইয়ের যে ইমান, সেই ইমানে ঘাটতি পড়ে গেছিল? তাই না? জুলাইয়েরও তো একটা ইমান আছে, তাই না? জুলাইও তো একটা তত্ত্ব, জুলাইও তো একটা বিশ্বাসের জায়গা। সেই বিশ্বাসে ঘাটতি হয়েছিল যে ওনারা বলতে পারেন নাই। তারপরে বলেছে যেদিন ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, উনি নিজে অন্তরীণ সরকারের ভিতরে, উনি দেখেন ওনার চোখের সামনে দিয়ে এটা হচ্ছে, অন্তরীণ সরকারের লোকেরা কাজ করা শুরু করেছে। উনি তখন ধ্যানে ছিলেন, চুপ করেছিলেন, উনি তখন অন্য দুনিয়াতে ছিলেন। এখন উনি ফিরে এসেছেন, উনি এখন এসে বলতে পারছেন অন্তরীণ সরকারের লোকজন ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে। তারপরে বলেছেন যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল, উনি কিন্তু স্বীকার করে নিলেন যে আইনের শাসন হয় নাই অন্তর্বর্তী সরকারের সময়, মবের শাসন জেগে উঠেছিল। তাহলে মবের শাসন কে ফেরত আনলো? একটা কথা আমি জানতে চাচ্ছি, উনি কিন্তু বারবার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বলছেন অন্তরীণ সরকার। এটা হয়তো ওনার অন্তরীণ ভাষা, কি হয়? না, এটা অন্তরীণ এটা তো অন্য হয়তো অর্থ। অন্য 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 একটা ভাষা, এটা হতে পারে। এটা আহ এটা হয়তো উনি নিজে নিজে একটা মানে তৈরি করে নিয়েছেন ভাষাটা। আমি যেমন মাঝে মাঝে উপদেষ্টাদের উপদুষ্টু বলি, উনি সেরকম অন্তরীণ বলছেন। মানে অন্তরীণ শব্দের অর্থ হচ্ছে যারা কিনা আটক আছে কোথাও, রাইট, অন্তরীণ। রাইট। হ্যাঁ। হ্যাঁ। তো এইটা নিয়ে আমার একটা কথা রয়েছে আর কি। তো তারপরে বলেছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করেছে। উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না একটা জাহাঙ্গীর নাম একজন ভদ্রলোক? হ্যাঁ, উনি তো এক ধরনের আহ কি বলে আহ, মানে আইয়ামে জাহাঙ্গীরই তৈরি করলেন। উনি প্রশ্ন করলে উত্তর দেন হচ্ছে আলু পটলের দাম, তারপর বলেন টমেটোর মূল্য, কি কি জানি বলেছিলেন, মনেও থাকে না এগুলা। তো সেগুলো যখন করছিলেন উনি তখন কোথায় ছিলেন? ওই যে জেগে উঠলো মবের শাসন, মবের শাসন বন্ধ করার কাজ কার ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি গভীর রাতে হঠাৎ সাংবাদিকদের ডেকে এনে ব্রিফ করেন। উনি ওনার পদত্যাগ যে চায় তার পাশে দাঁড়িয়ে মাথা নাড়েন। হ্যাঁ হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলেছে তাকে, মাথা নাড়ে। তো এই মাথা নাড়া আপনি দেখেন নাই, তখন তো কিছু বলেন নাই। তারপরে বলেছে সেদিনই লীগ ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মুসলিমরা চুপ ছিল। হিন্দুদের উপর নিপীড়ন হয়েছে, তার মানে উনি সেটা স্বীকার করে নিলেন। আচ্ছা, তারপরে বলেন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল।
তো সেকুলাররা ডানপন্থীর উত্থানে যদি ভয় পেয়ে থাকে, এটা উনি খুশি হলেন না কেন? তাই না? ওনারা তো সেকুলার শব্দগুলিকে বাদ দিয়েছিলেন। ওনাদের কাছে তো বাংলা হচ্ছে একটা সেকুলার ভাষা, আর উর্দু, হিন্দি, ফার্সি এগুলা হচ্ছে গিয়ে বিপ্লবের ভাষা। ওনারা তো ইনকিলাবকে জিন্দাবাদ দেন, কিন্তু বিপ্লব দীর্ঘজীবী হোক তো বলেন না। ওনারা তো বাংলাদেশের কোনো জয়ধ্বনি দেন না। ওনারা যে কোনো বাংলাদেশে একটা জয়ধ্বনি দিতেন, যেমন হাবিবুর রহমান সাহেব এসে কারোটা দিবেন না, উনি জিন্দাবাদও বলবেন না, জয়ও বলবেন না, সেজন্য উনি চালু করেছিলেন বাংলাদেশ চিরজীবী হোক, যেটা কিনা আবার পরে সরকার গ্রহণ করে নিয়েছিল, এমনকি আওয়ামী লীগ পর্যন্ত গ্রহণ করে নিয়েছিল। হ্যাঁ, তো তাইলে ওনারা এরকম একটা তৈরি করতেন, বিপ্লব চিরজীবী হোক না, কিন্তু ওনারা তো সেটা বলেন না। ওনাদের কাছে বিপ্লবের চেয়ে ইনকিলাব বেশি ভালো লাগে। তো ওনারাই তো এটাকে ফেরত করেছেন। তারপরে বলেছেন সেদিনই ব্যাক করেছে যেদিন এই দেশে হিরো বানানো হয়েছিল মবস্টারদের। কোন কোন মবস্টার, কোন মবস্টার হিরো হয়েছিল? আপনি তাহলে মবস্টারদেরকে চিনেন? ডরে তো উনি এখনো মবস্টারদের নাম বলতে পারছে না। উনি আবার বলে সেকুলাররা নাকি ডানপন্থীকে ভয় পেয়েছিল। উনি মবস্টারদের নাম বলে না কেন? উনি নিশ্চয়ই মবস্টারদেরকে চিনে, তাই না? রাইট। তারপরে লিখেছেন ওরা সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। তাহলে জনগণের বিচ্ছিন্নতার জন্য কে দায়ী? ঐকমত্য এবং সংস্কারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ, তাই না? তো ওনারা এই সংস্কার কমিশন করেছেন। উনি তখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। উনি তখন এই তথ্য মন্ত্রণালয় থেকে এই সংস্কার কমিশন, গণভোট, আবল তাবল সবকিছুর জন্য প্রচারণা করেন নাই। উনি প্রচারণার জন্য বরাদ্দ দেন নাই। তখন ওনার মনে হয় নাই যে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হচ্ছে, নাকি আলী রিয়াজের নিয়ামতে বরকত হাসিল করার জন্য ওনারা তখন, উনি নিজে তখন ধ্যান করছিলেন? হ্যাঁ, এটা দেখেন ওনার কথা যে নিজেই নিজেকে খণ্ডন করে। তারপরে বলেছেন রাইট। যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। জামাতকে অন্তরীণ কোলে নিয়েছিল, তবে কোলে নিয়েও বিজয়ী করতে পারলো না। কোলের শিশু কি হামে আক্রান্ত হলো? হ্যাঁ, মানে জামাত কি হামাতে পরিণত আচ্ছা, হলো, যে উনি জামাতের হাম বারবার হয়েছে? যে অন্তরীণ, বারবার যে অন্তরীণ সরকারের কথা বলছেন, উনি নিজেও তো শেষ দিন পর্যন্ত অন্তরীণ সরকারের পার্ট ছিলেন। উনি তার নিজে মানে অন্তরীণ ওই ছিলেন। কোলে তো ওনাকে উনিও আপনি নিয়েছেন। কোথাও খুঁজে পেয়েছেন? আমাদের এই ছোট ভাইকে আপনি কোথাও খুঁজে পেয়েছেন? উনি নিজে অন্তরীণ ছিলেন। উনি কি করেন, কি কাজ করেন, উনি চলে যাওয়ার পরে জানলাম উনি নাকি 2টা টিভির লাইসেন্স দিয়েছে। সেই টিভির লাইসেন্স যাদের নামে, তাদেরকে নিয়ে আলাপ করবো এখন? সেটা করলে উনি লজ্জা পাবে। যাই হোক, না তারপরে না না, যাই। উনি কিন্তু টিভি লাইসেন্স তো উল্লেখ করেছেন, সেটা নিয়ে ওটা ওটা নাকি ওনাকে দিতে দেওয়া হয় নাই, এই জন্য উনি দুঃখিত হয়েছেন। আচ্ছা, এটা এইবার আছে। আসেন, এইবার জি। আসেন। তারপরে বলছে যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না দিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবের রূপ নিয়েছিল, যে ছাত্ররা ওনার সাথে আন্দোলন করলো তারা লুম্পেন হয়ে গিয়ে ক্লাব আর মবের রূপ নিয়ে নিল। মবস্টারদের কথা বলেছেন, মবের শাসনের কথা বলেছেন, আবার বলেছেন ছাত্ররা মব হয়েছে। আপনি চিন্তা করেন। হ্যাঁ, তারপরে বলেছেন, তার মানে উনি কি বললেন? ছাত্ররা মব, তাদের মধ্যে থেকে কেউ মবস্টার, তাদের মধ্যে থেকে কেউ আবার মবের শাসন কায়েম করেছে। এই কথাটা কিন্তু উনি নিজে বলতেছেন। আপনি সিরিয়ালে হ্যাঁ বলে গেছে, তাই না? তো হ্যাঁ এগুলা নিজেই হ্যাঁ। নিজেকে খণ্ডন করা। হুম। হ্যাঁ, তারপরে বলেছে যেদিন মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। তার মানে উনি জানেন প্রযোজককে, পরিচালককে, এবং রাইট। এই এই হামলা নাকি প্রযোজিত হয়েছিল। একদিকে বলছেন ডানপন্থীদের উত্থান হয়েছে, আবার বলছেন ডানপন্থীদের কেউ প্রযোজনা করে, তাই না? এরপরে দেখেন বলেছে যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো, আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোক ছিল জামাত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তার মানে উনি অন্তর্বর্তী সরকারকে স্বজনপ্রীতি, স্বার্থতন্ত্র এবং আমলাতন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা লোকজনের আওতায় চলে যাওয়া, এটার জন্য অভিযুক্ত করলেন। তার মানে হুম। ওনারা নিজেরাই সরকারের মধ্যে ছিলেন। উনি কি আলাদা করে বলতে পারবেন? মনে করেন আপনার হাত কি বলতে পারে যে আমি পায়ের সাথে সাথে যাই না, কারণ আমি হাত নড়ি নাই, আমি হাত আহ, গুটিয়ে রেখেছিলাম। এটা সে বলতে পারবে যে আমি পায়ের সাথে সাথে যাই নাই? উনি যে হাত গুটিয়ে এবং বসেছিলেন। দেখেন, এখানে উনি বললো যে নিজের পরিবার, প্রজন্ম এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তো হ্যাঁ, নিজের প্রজন্ম তো পরিবারের আপনি স্বার্থ দেখতেই রক্ষা, পেয়েছেন। এবং সেই পরিবার হিসেবে কিন্তু ওনার ভাইয়ের নামও আসছে। হ্যাঁ, কার ভাইয়ের নাম আসে নাই, কার আব্বার নাম আসে নাই, কার ছেলের নাম আসে নাই, কার ভাতিজার নাম আসে নাই, কার স্বামীর নাম আসে নাই? আপনি আমাকে বলেন। হুম। এটা যদি আপনি বলেন তাহলে একমাত্র আসিফ নজরুলকে আমি ছেড়ে দিব, কারণ ওনার স্ত্রীর নাম, স্বামীর নাম, শ্বশুরের নাম কিচ্ছু আসে নাই। এসেছে ওনার 2টা ছাগলের নাম, যেই ছাগল খেয়ে ফেলেছে, এবং ওনার শাশুড়িকে উনি গ্রেপ্তার করেছিলেন। এবং কালো ছাগল খেয়ে নাকি লাল ছাগল ফেরত দিয়েছে।
এবং সেই ছাগল খাওয়ার জন্য নাকি ওই মন্ত্রী পরিষদের যে বাসা, সেই বাসা ব্যবহৃত হ্যাঁ, হয়েছে। এরপরে জি, বলেছেন আহ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। তার মানে আপনি দেখেন এই যে ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচন, হ্যাঁ, সেখানে উনি অভিযোগ হুম, করেছেন যে ওখানে গণতন্ত্র বিজয়ী হয় না, ওখানে সংঘতন্ত্র বিজয়ী হলো। সবচেয়ে বেশি দুঃখ হ্যাঁ, পাবে সাদিক কায়েম, সবচেয়ে বেশি দুঃখ পাবে ওই যে একটা ছেলে কি কি বলে, সকালবেলা মাইক শুরু করবে রাত্রেবেলা মাইক শেষ হবে। ওরা খুব দুঃখ হ্যাঁ, পাবে না? হ্যাঁ, কারণ ওরা তো, তারপর ওই যে একটা ছেলে সর্বমিত্র, যে কিনা সর্বশত্রুর মতো হাতে লাঠি নিয়ে ঘুরে, তাই না? ওরা দুঃখ পাবে না? কারণ উনি বলছেন যে গণতন্ত্রের বদলে নাকি সংঘতন্ত্র জয়ী হয়েছে। সবাই ভোট দিয়েছে, তাহলে উনি বলুক যে গণতন্ত্র আসে নাই এই ক্যাম্পাসগুলিতে। তারপর উনি হুম, বলছে যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট, নতুন মিডিয়া অনুমোদন দিলে কি জুলাই সফল হয়ে যাইতো? নতুন মিডিয়া কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই। উনি যে লাইসেন্স গুলি দিয়েছে কাদেরকে দিয়েছে আমরা দেখি নাই। সারা জীবন আওয়ামী লীগের সাথে ব্যবসা করার লোককে দেয় নাই। আমি নাম হুম, দিয়ে দিয়ে বলতে পারি, আমি এটা বলবো না। আমি যাদেরকে দিয়েছে তারা পাক, তারা করুক, তারা করলে আমরা খেটে খাই। আমরা হয়তো ওখানে গিয়ে আমি আর আপনি টক শোতে দাওয়াত পাবো। হ্যাঁ, এছাড়া আমাদের আর কি আচ্ছা, বলার আছে? আমাদেরকে কোনোদিন দিবে? আমাদেরকে লাইসেন্স দিবে? আমাদেরকে পারমিট দিবে? আমাদেরকে টিভি চ্যানেলের নিচে একটা মুদির দোকান খুলতে দিবে? এগুলো বললে হবে? তারপরে আসেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র বা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। কে তুলে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে দিয়েছে। তাইলে তো উনি কি সেটার হুম, দায় অস্বীকার করতে পারবেন? উনি সেখানে ছিলেন না। এই সনদ আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম কথা যখন উনি বলছেন, উনি সেখানে ছিলেন না। তারপরে ছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ, উনি এটা কি বললেন? তার মানে উনি বলতে চান যে এই শাহবাগী নাম দিয়ে যাদেরকে প্রহার করা হয়েছে, বাম বলে যাদেরকে প্রহার করা হয়েছে, মেঘমল্লারকে পিটান দেওয়া হয়েছে, এগুলা আহ, করা ঠিক হয় নাই। তাহলে তখন বলেন নাই কেন? তখন উনি কেন দেখতে যান নাই তাদেরকে হাসপাতালে? তখন ওনার মনে দয়া জাগে নাই কেন? ছাগল খেতে ব্যস্ত ছিলেন। এবার আসেন, বলেছে যেদিন দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতো রিপ্রেসিভ কালচার ব্যবস্থা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলায় মহারম্ভ হয়েছিল, বাঙালি জাতীয়তাবাদের পক্ষেও নি এবং তাই তো মনে কাওয়ালির। হচ্ছে, তাই তো মনে হচ্ছে। এবং না না, কিন্তু ইনক্লাইভিং আপনি আমাকে এই কালচারের, জিনিসটা বলেন, উনি ওনারা তো কিন্তু কিন্তু জুলাইয়ের ইনক্লাইভিং ভিতরে পরিষ্কার কালচারের বিরোধিতা করেছে। সমালোচনা করলেন। লক্ষ্য করেন তো তুষার ভাই, উনি কিন্তু ইনক্লাইভিং কালচারের সমালোচনা করলেন। আবার ইনকিলাব মঞ্চ কিন্তু একটা ছিল, তারা কিন্তু আরেক হুজুগ তুলছিল। তা আসলে ভার্চুয়ালি উনি ইনকিলাব মঞ্চেরও সমালোচনা করলেন। তো এটা কি সব তখন তো অন্য ভূমিকায় ছিল। আর উনি এই দেশে কাওয়ালি ইনকিলাবি কালচারকে রিপ্রেসিভ কালচার বললেন। খুব ভালো কথা উনি বলেছেন, আমি এটা নিয়ে কোনো তর্ক করবো না। আমি তো ওনার সব কথা ঠিক বলে মেনে নিচ্ছি। কিন্তু উনি বললেন এটা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবিলা করতে হচ্ছে। কাওয়ালি কেন বাঙালি জাতীয়তাবাদের শত্রু হবে? আর যদি হয়েই থাকে তাহলে সেই কাওয়ালি গেয়ে গেয়ে কেন মানুষজন বিয়ে শাদী পর্যন্ত করবে? তাই না? এটা অদ্ভুত কথা না? আর উনি ছিলেন তথ্যমন্ত্রী, উনি তখন সেগুলো বন্ধ করেন নাই কেন? অন্তত উনি বলেন নাই কেন যেগুলা করা যাবে না? উনি ছিলেন তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নাসিরউদ্দিন হোজ্জাকে গাধার পিঠে চড়ায়, তা আবার গাধার পাছাটা সামনের দিকে, তাই না? আর হুম, নাসিরউদ্দিন হোজ্জা উল্টা করে গাধার পিঠে যাচ্ছেন। হ্যাঁ, নাসিরউদ্দিন হোজ্জার হচ্ছে মুখটা সামনের দিকে আর গাধার পাছাটা। তো গাধার পাছা আর হোজ্জার মুখ দিয়ে যখন মিছিল করা হইলো, তারপরে দস্যু কেহেরমান, আলিফ লায়লা এগুলা দিয়ে যখন মূর্তি বানানো হলো, তখন উনি বলেন নাই কেন যে এটা বৈশাখের শোভাযাত্রার সাথে যায় না? ওনার তখন মনে হয় না এটা? তারপরে বলেছে যদি নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো, নির্বাচনী বিষয়টা বাটোয়ারা হয়ে গিয়েছিল, তাহলে গণভোট করতে গেলেন কেন? তাহলে গণভোটও তো বাটোয়ারা হয়ে গিয়েছিল। একটা ভোট বাটোয়ারা হয়, আরেকটা ভোট বাটোয়ারা হয় না? আর এই বাটোয়ারার বাটখারা কে বানিয়ে দিয়েছিল? বাটোয়ারার বাটখারা তো ওনারাই বানিয়ে দিয়েছিলেন। ওনারা ওখানে উপদেষ্টু হয়ে গিয়েছিলেন, উনি, আহমদ এবং নাহিদ, ওনারা তো তিনটা সেই বাটখারা, যে বাটখারা দিয়ে ব্যালেন্স করা হয়েছিল মানে এই মন্ত্রিসভাকে, তাই না? জি, ওনারা ছিলেন বিপ্লব আন্দোলন গণ অভ্যুত্থানের পক্ষে। আর বাকিরা তাহলে আমি ধরে নিচ্ছি ছিল অন্তরীণ সরকার এবং কি কি যেন কিচেন ক্যাবিনেট। তাইলে ওনারা কেন অন্যের কিচেনের মধ্যে ঢুকে পড়লেন? ওনারা কেন বাটখারা হইলেন ওজন করার? কিচেন ক্যাবিনেট যদি বলেন, কিচেন একটা ওজন করার যন্ত্র থাকে, ওইটাকে বলে কিচেন স্কেল। ওনারা কেন সেই কিচেন স্কেলের বাটখারা হইলেন বাটোয়ারার মধ্যে? ওনারা কেন আগেই পদত্যাগ করে দিলেন না? ওনারা কেন প্রতিবাদ করলেন না? তারপরে আসেন, বলেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতারোহণের বার্গেনিং টুলে পরিণত হলো,
করা হলো। তার মানে যত কমিশন হয়েছে, যত ট্রাইব্যুনাল হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, এগুলিকে সব একটি আদর্শের লোক নিয়োগ দেওয়া হয়েছে। তা আপনারা তখন কেন দেখলেন না একটি আদর্শের লোক সেখানে ঢুকে পড়ছে? আপনারা কিচ্ছু বললেন না কেন? এখন কেন বলেন? এবং এরপরে বলেছেন কালচারালি ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের যে ক্ষমতায়িত করা হচ্ছে সেটাও তিনি তখন সেখানে দেখেন নাই। যারা পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে তারা গালিগালাজ করেছেন, জুতাপিটা করেছেন। টিএসসির মধ্যে ছবি লাগিয়ে তাদের নিজেদের পক্ষের লোকদেরকে, যারা আন্দোলনের রক্তক্ষয়ের বিরুদ্ধে, ছাত্রদের রক্তপাতের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে, তাদেরকে তারা জুতাপিটা করেছেন। তখন উনি কোথায় ছিলেন? উনি নিন্দা করেন নাই কেন? এখন দেখেন এখানে উনি যতগুলা পয়েন্ট বলেছেন, আমি এবং আপনি এবং আরো টকশোতে যারা আসেন এরকম অনেক লোক, তারা কিন্তু ওই সময় এটার প্রতিবাদ করেছি, ওই সময়ই বলেছি এই কথাগুলা, এই প্রত্যেকটা পয়েন্টে আমরা বলেছি। তখন কেন উনি শুনতে পান নাই? উনি তখন কি চোখে ওই যে কি যেন একটা দেয়, দিয়ে তার কানে একটা ইয়ার প্লাগ দেয়, হ্যাঁ না, চোখের মধ্যে একটা ওই যে আই কাভার, আই প্যাচ লাগায়, লাগিয়ে কি উনি তখন সূর্য স্নানে ব্যস্ত ছিলেন নাকি ধ্যান করছিলেন? তো এই স্ট্যাটাসটা দেখেন। উনি বলেছেন কি রাগ করলা পরো ইন্নানিল্লাহ। আমি বলবো যে মোটেও রাগ করি নাই, বরং ভালো লেগেছে যে এতদিন পরে হলো ধ্যান ভঙ্গ হয়েছে। মুনি ঋষির ধ্যান ভঙ্গ যখন তখন হয় না, এবং আমি পড়বো আলহামদুলিল্লাহ যে ধ্যানটা ভঙ্গ হয়েছে। এতদিন পরে এসে উনি নিজেই যা বলছেন, নিজেই সেটার বিরোধিতা করছেন, নিজেই যা কথার মধ্যে দিয়ে সবকিছু বলে দিয়ে নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে এই যে 18 মাস পালন হয়েছিল সেটার অবস্থা কি। এবং তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম যে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। 2 ঘন্টা পরে, রাইট। হ্যাঁ, 2 ঘন্টা পরে। এবং ওইখানে উনি কি লিখেছেন সেটা যদি আপনি দেখেন সেটা আরো মজার। ওখানে উনি আরো মজার কথা লিখেছেন। উনি সেখানে লিখেছেন যে যারা নাকি জুলাইয়ের সমালোচনা, এই সরকারের সমালোচনা করে, তারা নাকি অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে হাসিনার। মোটেও না, এই অপকর্মগুলো তো হয়েছে। তাহলে যারাই অপকর্ম করেছে তারাই অপকর্ম ভুলিয়ে দেওয়ার জন্য এই কাজগুলি করেছে। আমি আপনাকে একটা গল্প শোনাই। এক ভদ্রলোক মারা যাচ্ছেন, তো মৃত্যুর সময় উনি আর কি একটা দল করেন আর কি, সেই দলটা হচ্ছে একেবারে পুঁজিবাদী দল। তো উনি সন্তানদেরকে ডেকে বলতেছেন তুমি কমিউনিস্টদের কাউকে ডেকে নিয়ে আসো। তো সব বলছে আপনি কি বলেন, মরার সময় কমিউনিস্টের চেহারা দেখবেন? তখন বলেন আমি বলতেছি আমার কথা শোনো, খবরদার আমার কথা যদি না শুনো তোমাদেরকে আমি সম্পদ বঞ্চিত করবো, আমি তোমাদেরকে শেষ করে দিব। তখন ছেলে মেয়েরা কমিউনিস্ট ডেকে নিয়ে আসছে। তো সেই লোক বলে আমি এখন কমিউনিস্ট পার্টিতে যোগ দিব। তো কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে ওই লোক মারা যাচ্ছে, একদম মরে যাবে। বলছে আপনি এটা কি করলেন, আপনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে মারা যাচ্ছেন? বলে মরার সময় অন্তত একটা কমিউনিস্ট মরতেছে, আমি একটা কমিউনিস্টে মারতেছি। আমি কমিউনিস্ট মরে কোন আমার দলের কেউ মরতেছে না, কমিউনিস্ট মরতেছে। তো ওনাদের অবস্থা যে এরকম হয়েছে, ওনারা নিজেরাই এমন অবস্থা করেছেন যে ওনারাই ওই আওয়ামী লীগের দুঃশাসনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের দুঃশাসনের ভিতর দিয়ে। তারপরে কি করেছেন, আরেকটা গল্প শোনাই। এক লোক মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ছেলেকে বলেছে বাবা জীবন অনেক অত্যাচার করেছে, এত ভয়াবহ অত্যাচার করেছে যে আমি আমার নাম মানে লোকে গালি দেয়, তো তুমি এমন কিছু করো আমার কে যেন আর লোকে গালি না দেয়, আমাকে যেন লোকে আর এরকম না বলে, আমার খুব কষ্ট হচ্ছে। মরার সময় আমি দেখতেছি চতুর্দিকে লোকজন বলতেছে আমার নামে খারাপ কথা বলতেছে, লোকে বলতেছে মরুক, এরকম এরকম। তো তুমি কিছু করো বাবা। তারপর লোকটা মারা গেছে, ছেলেটা বাবার মৃতদেহ রেখে বের হয়ে পাশের বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে। বলছে আমার বাড়ির পাশে কেউ থাকতে পারবে না। বাজারে গিয়ে লুটপাট করেছে। তারপরে গায়ে যত শক্তি আছে সেগুলা দিয়ে যাকে যেখানে পেরেছে সর্বমিত্রের মতো নেমেছে লাঠি নিয়ে। তারপরে যেখানে যা পারে ওর বাবা যাদেরকে ধার দিয়েছিল তাদের ধারের টাকা শোধ না নিয়ে জমি জমা দখল করেছে, এমন অবস্থা করেছে। তখন বাজারে গিয়ে শোনে লোকজন বলতেছে যে আরে বাপটাই তো ভালো ছিল, বাপটা তো খুব ভালো ছিল, বাপটা দারুণ ছিল, আমাদের জমি জমা দখল করে নাই, কর্জ দিয়া সুদ খাইতো কিন্তু জমি জমা তো দখল করে নাই, পাশের বাড়িতে তো থাকতে দিছে, ময়লা ফেলতো একটু কিন্তু আগুন তো দেয় নাই। তো এই যে কাণ্ডটা ঘটিয়েছে অন্তরীণ সরকার, এই অন্তরীণ সরকারই তো এই কাজটা করেছে। এখন লোকে এগুলো বলতে শুরু করেছে ওনারা করেছে এই কাজটা, ওনারা এত অপশাসন এবং অন্যায় করেছে, ওনারাই আসলে এই কাণ্ডটা ঘটিয়েছে। উনি এটা কি বলে, ও এখন নাকি তাদেরকে সমালোচনা করা যাবে না। অদ্ভুত সবিরোধিতা দেখেন, সে নিজে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে সেদিনই ফিরেছে, সেদিনই ফিরেছে। তাহলে সেদিনই যদি ফিরে থাকে কে ফেরত আনলো? আর সেদিন আপনি তো ওখানেই ছিলেন। সেদিন সেদিন শুধু উনি ওখানেই ছিলেন না, আমি এবার এটার সাথে একটা যুক্ত করি। এই যে লিক সেদিনই ফিরে এসেছিল যেদিন আমেরিকাতে মঞ্চে ডক্টর ইউনূস দাঁড়ালেন, সঙ্গে তরুণ বিপ্লবীরা দাঁড়ালেন এবং সেখানে একজন আওয়ামী লীগ উঠে পড়লো এবং প্রেস প্রেস সচিব
এবং ডক্টর ইউনূসের বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিতে হইলো যে তাকে তারা চিনতেন না, সে জানি কেমন করে উঠে পড়েছে, সেদিনই কিন্তু ফিরেছে, এবং সেটার তো ভিডিও প্রমাণ আছে, তাই না? এবং যখন ফিরেছে, এই যে পরে যে 2 ঘন্টা পরে যে পোস্ট উনি দিয়েছেন, যেটা শুরুটা এভাবে করেছেন, যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসাবে পাঠ করেছেন তাদের জন্য বলছি, আমাদের এখনকার কাজ হলো, এখনকার কাজগুলি বর্ণনা করছেন, এবং সেটা তো ওনার শেষের যে লাইনটা লিখেছেন, শেষের লাইনটা হলো যে জুলাইকে একটি মতাদর্শের ব্যানারে কুক্ষিগত ও বিভাজিত করার সকল প্রকল্পকে পরাস্ত করা। এখন কুক্ষিগত কে করছে জুলাইকে? এনসিপি। বিভাজিত কে করছে? এনসিপি জামাত। তার মানে ওনার বর্তমান লড়াইটা তাহলে এনসিপি এবং জামাতের বিরুদ্ধে নাকি? উনি একটা শেষ লাইন লিখেছেন, স্বাস্থ্য ব্যবস্থা বিশৃঙ্খল ও সমন্বয়হীনতা এড়াতে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সকল নাগরিকের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা চালুর পক্ষে লড়াই অব্যাহত রাখা। কি মজা না? স্বাস্থ্যসেবার 12টা বাজিয়েছে, কিন্তু দোষারোপ করা যাবে না। ইনডেমনিটি, হ্যাঁ ইনডেমনিটি। ওনারা যা খুশি করেছে, ওই বুড়া লোকের ছেলের মতো মানুষের ঘর বাড়িতে আগুন দিয়েছে, মাজারে আক্রমণ করেছে, লুটপাট করেছে, বাটার দোকান লুট করে একটু পরে সেই জুতা বিক্রি করতে শুরু করেছে, কিন্তু কোনো দোষারোপ করা যাবে না। তার মানে ওনারা ওই যে সেই মুনি ঋষি ধ্যান, মুনি ঋষিদের কোনো অন্যায় হয় না, যা করেছে ধ্যানের মধ্যে করেছে, যা করেছে একটা কি বলবো একটা ট্রান্সের মধ্যে করেছে, মানে এমন এক হালে ছিল, এমন এক অবস্থায় ছিল, হ্যাঁ ফানা ইনকিলাব আমি অবস্থায় মনে ছিল, করি হ্যাঁ ফানা আমি মনে ইনকিলাব করি আপনার অবস্থায় ছিল, তাই না? আপনার ওই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, এটা ওনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন। এই যে হঠাৎ করে ঘুম ভেঙে বলছেন আমি কোথায়, তো এই যে ঘুম ভেঙে বলা আমি কোথায়, এরা তো সব গুরুত্বপূর্ণ ব্যক্তি। গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এরকম কথা বলেন, সেটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে। উনি যে কথাগুলি বলেছেন এখানে, সে কথাগুলো ওনার জন্য প্রযোজ্য। এখন উনি উনাকেই দোষারোপ করছেন, আবার উনি সেটা তো নিজেই ভালো, মহান হওয়ার চেষ্টা করছেন। সেটা তো ভালো। মুনি ঋষি নিজেকেই নিজে সমালোচনা করছে, কিন্তু সবাইকে বলছে খবরদার আপনারা আমার সমালোচনা করবেন না, আমি তো আমার সমালোচনা করেছি, আপনারা দোষারোপ করবেন না, আসুন আমরা একসাথে এক পতাকা তলে আসি। সেই পতাকা আবার কি? সেই পতাকার মধ্যে ওই এনসিপি থেকে ভেঙে, বিভিন্ন জায়গা থেকে ভেঙে চুরে লোকজন নিয়ে এসে আরেকটা নিজের পতাকা। এই যে পতাকা বিভক্ত করা, এই বিভক্তি তাহলে কোত্থেকে তৈরি হলো, তাই না? এই বিভক্তি কোনখান থেকে আসলো? আর আপনি একটা মজার বিষয় লক্ষ্য করেন, হাদি যেখানে বলেছে সে কোনো রাজনৈতিক দল করে না, সেখানে হাদির ছবি ব্যবহার করলো রাজনৈতিক দল, তাদের ম্যানিফেস্টোর উপরে রাজনৈতিক দল হাদির ছবি দিয়ে দিল, মুগ্ধর ছবি দিয়ে দিল। যে মুগ্ধ স্ট্যাটাস দিয়েছিল যে এই আন্দোলনের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢুকে পড়েছে, বিভিন্ন রাজনৈতিক শক্তি ঢুকে পড়েছে, আপনার মনে আছে? কিন্তু মুগ্ধ এবং হাদির ছবি ব্যবহার করলো একটা রাজনৈতিক দল, অ্যাজ ইফ মুগ্ধ এবং হাদিকে তারা ওন করে। মুগ্ধ এবং হাদি কি তাদেরকে ওন করেছিল? এরকম অসংখ্য স্ববিরোধিতা আছে, বললে পরে অনেক কিছু বলা যাবে। লাইসেন্সের কথা বলেছে না, টিভির লাইসেন্স, কে কোথায় জি, কত পার্সেন্ট আত্মীয় ঢুকিয়ে দিতে চেয়েছিল, বন্ধু ঢুকিয়ে দিতে চেয়েছিল, লাইসেন্স দিলে পরে কত পার্সেন্ট আত্মীয় স্বজন রাখা লাগবে কিংবা বন্ধু রাখা লাগবে, শর্ত দিয়েছিল। এইসব লাইসেন্স পারমিট যারা চায় তারা তো মিডিয়ার লোক, তারা তো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমাদের সঙ্গে 30-40 বছর কাজ করেছে। আজকে আমি যখন গণমাধ্যমে গিয়েছি প্রথম, আমি যখন বাংলাদেশ টেলিভিশন রেডিওর চেহারা দেখেছি, তখন আমি ক্লাস 7-এর একজন ছাত্র। তাহলে ক্লাস 7 থেকে আজকে যদি হিসাব করেন, ক্লাস 7 আমার বয়স কত? বড়দের 11 বছর, 11.5 বছর, তাই না? আজকে জি। আমার 50 বছরের মানে প্রায় প্রায় 46-45 বছরের আমার এই গণমাধ্যমে আসা যাওয়া। আমি এই গণমাধ্যমের মধ্যে বড় হয়েছি, লিটারেলি। আমাকে যারা গণমাধ্যমে ছিলেন তারা দেখেছেন আমি বড় হচ্ছি। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি। আমরা এদের সবাইকে চিনি তো, কেউ আমাদের ছোট ভাই, কেউ আমাদের বড় ভাই। এইসব লাইসেন্সের পারমিটের বিনিময়ে কে কত চেয়েছিল, কিভাবে চেয়েছিল আমরা জানি না। এসব গল্প করার আগে একটু চিন্তা করা উচিত। অন্তত জীবনে অনেক অন্যায়, অনেক পাপ করেছি, কিন্তু এইটা করি নাই। কখনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেই নাই, যেটা আমার যোগ্যতা আছে দরখাস্ত করে পয়সা দিয়ে কিনেছি সরকারের সুবিধা, অথবা ইন্টারভিউ দিয়ে পেয়েছি। আমি সরকারি চাকরি আরেকটা পেয়েছি কথা, সেটা ইন্টারভিউ দিয়ে। আমি আরেকটা জিনিস করি নাই, আরেকটা, হ্যাঁ আর্থিক এক্ষেত্রে আরেকটা আর্থিক প্রশ্ন করে আমি আলোচনা শেষ করতে চাই। এটা হলো কি তো যে এই আপনার কি মনে ওনারা হয়, কি বলতে পারবে এই 18 মাসে উনি এই সার্টিফিকেটটা দিতে পারবে যে অন্তর্বর্তী সরকারের কেউ কোনো ধরনের আর্থিক আর্থিক সুবিধা বা আর্থিক অন্যায় করে নাই? জি, আমি একটা কথা বলে আলোচনাটা শেষ করতে চাই, আপনি মানে ছোট করে যদি বলেন, যে আপনার কি মনে হয়
যে এই যে কথাটা উনি বলেছেন, এখন কেউ কেউ বলছে যে উনি আসলে সমস্ত জায়গা থেকে হারিয়ে গেছেন। একটু আলোচনায় আসার জন্য এরকম ওনার অনেকগুলি কথাই কিন্তু অসংলগ্নতায় ভরপুর, আমার যেটা মনে হয়েছে অসংলগ্নতা এবং স্ববিরোধিতায় ভরপুর। তো অনেকে বলছেন যে এই সমস্ত কথা বলে উনি আবার আলোচনায় আসার জন্য এই কাজগুলি করেছেন। আপনার কি তাই মনে হয়? আমার সেটা মনে হয় না। আমার এই ছেলেটাকে মনে হয় যে সে অনেক পড়াশোনা করে এবং তার মধ্যে একটা ফরমেশনের সময় যাচ্ছে। আপনি যদি ওইভাবে চিন্তা করেন। যারা বুদ্ধিমান, যাদের আ পড়াশোনা আছে, যারা লেখাপড়া করে, যারা চিন্তা করে, তাদের মধ্যে একটা ফরমেশনের একটা সময় যেতে থাকে এবং সে প্রতিনিয়ত যত জানে, যত বোঝে, তত সে আরো ভালো হয়ে ওঠে, আরো রিফাইন্ড হয়। আমার ধারণা যে সে বহু জায়গা বুঝতে পারার কারণে সেইটা বলে দিয়েছে। কিন্তু বলে দেওয়ার পরে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, সেই প্রতিক্রিয়াটা তারই সাথে যারা ছিল তাদের ফ্রান্সে চলে গেছে, চুপচাপ চলে যাওয়ার লোক ইউনুস। আর মূলত ইউনুস একটু কনজারভেটিভ, রক্ষণশীল। সে এই দেখা সাক্ষাৎ গুলো অফিসেই করে। কিন্তু 28 তারিখে ইউনুস ফ্রান্সের 20 জনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। সেছাড়াও আরো অনেক লোক ছিল। এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনুস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে। এবং সেই বৈঠকগুলো অন্তত পক্ষে কয়েকটাতে, যার নাম বললাম, সে উপস্থিত ছিল। তার মানে ইউনুস যে 20 জনকে নিয়ে বৈঠক করেছে, আর পিনাকি যে কি জিনিস সেটা তো আমরা সবাই জানি। মানে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটা হলো এই এনার্কিস্ট ফারহাদ মজহার, আর একটা এটা পিনাকি। এগুলোর কাজই হলো বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে রাখা, ঝামেলা বাঁধিয়ে রাখা, বাংলাদেশকে অশান্ত করে রাখা। কারণ এই দুজনই, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে এরা আসলে ভারত বিদ্বেষী না, ঠিক, এরা আসলে বাংলাদেশ বিরোধী। তো এই বৈঠকগুলোর পর যেটা বললাম 20 জনের, তারপরে এই যে সেনা অফিসারদের সাথে কথাবার্তা ইউনুস করেছে। এবং ইউনুস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়েগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ আইরিশ রিপাবলিকান আর্মি, IRA। এদের কিন্তু প্রচুর গুপ্ত ঘাতক আছে। তো ওয়েগনার গ্রুপেরও গুপ্ত ঘাতক আছে, আপনি জানেন, IRA-রও আছে। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্তকৃত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে, এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। সেটা কেন? মানে ভাড়াটে খুনির সাথে তার কোনো ক্ষুদ্র ঋণের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুরই সম্পর্ক নাই। তার মানে ইউনুস একটা ষড়যন্ত্রের মধ্যে আছে। এবং সেই ষড়যন্ত্রটা হলো -2। -2 মানে আওয়ামী লীগ বিএনপি নয়। -2 মানে মানে, তারেক রহমান, শেখ হাসিনা। জি, এদেরকে মাইনাস করে দিলে তার দলের অস্তিত্ব থাকবে না। জনগণের কাছে এটি আসলে বিশ্বাসযোগ্য করে তোলার মতো আপনি কোন জনগণ সোর্স? তো জন জনগণ তো সবসময়, আমাদের দেশের জনগণ তো খুব সরল সহজ। 24-এ যখন ইউনুস স্নাইপার রাইফেল বাহিনী নামালো, জনগণ কি বুঝেছে? শেখ হাসিনা নামিয়েছে। জনগণ তো এই কথাও বলেছেন বাংলাদেশে যে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। কিন্তু হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করার জন্য যেই ধরনের প্রশিক্ষিত লোক, সেটা তো বাংলাদেশে নাই, সেটা পাকিস্তানে আছে। তাহলে পাকিস্তান থেকে তো এসেছিল স্নাইপার বাহিনী এই বাংলাদেশে, আর স্নাইপার রাইফেল গুলো পাকিস্তান থেকে এসেছিল। সেটা আমার কাছে তো, আমরা ব্রিট থেকে একটা তদন্ত করছি, আমরা রিপোর্ট প্রকাশ করবো 2-3 সপ্তাহের মধ্যে। কাজে ইউনুস যে প্রান্তে গিয়ে হঠাৎ করে সক্রিয় হয়ে গেছে, হঠাৎ করে এই যে আমি বললাম যে অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত
সেনা অফিসার সাথে কথা বলছে। যেই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগেও ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করেছে গালাগাল করে, সেটা তো আপনি জানেন। এখন তাকে নিয়ে বৈঠক, মানে এই সমস্ত এরা সবাই এক বৃন্তে একই সূত্রে গাঁথা সব ষড়যন্ত্রকারী। এরা এখন নতুন ষড়যন্ত্র করছে। মানে সেই ষড়যন্ত্রটা আসলে কি এই মুহূর্তে তাদের যে গোল সেটি কি? আহ ইউনূস ইউনূস বাংলাদেশে ফিরে আসতে চায় ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসতে চায়। এবার আর যেন কোনো নির্বাচনের জন্য চাপ না থাকে, এবার আর যেন কোনো তাকে চাপ দেওয়ার মতো কেউ না থাকে। তাহলে সেটার জন্য একমাত্র পথ হলো -2, সহজ করে শেখ হাসিনাকে মেরে ফেলা, তারেক রহমান সাহেবকে মেরে ফেলা। এবং না, এটা এখন তারা তিনি যদি আন্তর্জাতিক গুপ্ত ঘাতকদের সাথে বৈঠক করে থাকেন, ওয়েগনার গ্রুপের কথা বলছেন বা আইরিশ গুপ্ত ঘাতকদের কথা বলছেন, আহ, তারা তাদের টার্গেটটা কি? শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে শেষ করে দেওয়া। এখন তারেক রহমান তো বাংলাদেশে না, রয়েছেন, সে কিন্তু আরো কথা না, আরো ব্যাপক। ওয়েগনার গ্রুপ বা আইআরএ কি দিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে পারে? আর বাংলাদেশে তো আমি বললামই, কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার, তো ওরাই তো আছে, বাইরের কেউ তো দরকার নাই। বাংলাদেশে কি এই যে যখন 24-এ স্নাইপার রাইফেল নামলো, কারা নামালো? এই অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসাররাই তো এই সমস্ত স্নাইপার রাইফেল চালিয়েছে। এবং তারা তো কেউই তারেক রহমানের উপর খুশি না। তারা তো জামাতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। আমি একদম ইঙ্গিত দিয়ে বললাম কারা তারা। এবং আপনি দেখেন যে বিএনপি সরকারের বিজয়ের পর, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর, ওই লোকগুলো যারা ভীষণ ভাবে সক্রিয় ছিল, ওরা ভীষণ ভাবে কথা বলছিল, ওরা চুপ হয়ে গেছে, একদম চুপ হয়ে গেছে। একজনেরও টু শব্দ নাই। কারণটা কি? কারণ তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এবং আপনি যদি বলতে চান যে আমি তার ইউনূসের ওই রুমে ঢুকে আমি শুনি নাই সে কি বলেছে, কিন্তু এই 20 জন লোক কেন গেল হঠাৎ করে? তারা কি কথা বলেছে? তার সঙ্গে তো যোগাযোগ অনেকে করতেই পারেন, তার নানান ধরনের শুভাকাঙ্ক্ষী আছে, প্যারিসেও রয়েছে, তার তো নানান ধরনের বৈঠক করতেই পারে। এইটা কি খুব অস্বাভাবিক, নাকি শুধু আমরা এই 20 জন লোকের সাথে যে বৈঠক সেটির মধ্য দিয়ে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার চেষ্টা করবো? ইউনূসের সঙ্গে দেখা করার জন্য তো বিদেশিরা আসে, আমি বললামই। এবং কখনোই সে তার বাড়িতে এত বিপুল সংখ্যক বাংলাদেশিকে এর আগে ডাকেনি, কারণ এটা গোপন বৈঠক। এবং এই যে নাম বললাম পিনাকি ভট্টাচার্য, উনি যে কি জিনিস এ সবাই জানে। মানে সে তো একটা চরম লেভেলের একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাই না? তারপরে এই যে আরেকজন বাংলাদেশে আছে ইউনূসের লোক, ফরহাদ মজহার, সে যতই নাটক করুক, উম, যা কিছু করুক, সে তো আসলে বেসিক্যালি একটা বাজে লোক, অ্যানার্কিস্ট। এই বাজে লোকগুলো সবগুলো ইউনূসের সাথে আছে, এবং এরা মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। আমি জানি তারেক রহমান সাহেব তো আমার কথায় গুরুত্ব দিবেন না, বা ওনার যারা আশেপাশে দিবে না। কিন্তু আপনি যদি একটু গুগল সার্চ করেন, 2019 সাল থেকে আমি বলেছি লিখে যে ইউনূস অভ্যুত্থান করে বাংলাদেশে শেখ হাসিনাকে অপসারিত করবে, এটা তো হয়েছে। আমি বলেছি জিহাদি অভ্যুত্থানই হয়েছিল। এখন বলছি যে এই ইউনূস, যাকে তারেক রহমান সাহেব ভিভিআইপি প্রটোকল দিয়ে রেখেছেন, এই সাপ তাকে ছোবল দিবে। বিকজ ইউনূসের লক্ষ্য আবার ক্ষমতায় আসা, ইউনূসের লক্ষ্য তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকা। এই লোভী লোককে তিনি বিশ্বাস করেছেন, লোভী লোককে তিনি মনে করেছেন খুব ভালো, বা হয়তো ভালো হয়ে গেছে ইউনূস। ইউনূসের মতো দুর্বৃত্ত কখনো ভালো হয় না। সে বাংলাদেশে -2 বাস্তবায়িত করবে। তার কারণটা কি সেটা বলে আজকে আমি কথাটা শেষ করব, যে মার্কিন যুক্তরাষ্ট্রের উম, বাংলাদেশে সামরিক ঘাঁটি লাগবে। এবং সেই সামরিক ঘাঁটিটা আপনারা ভাবছেন যে সেন্ট মার্টিন দ্বীপ, আসলে সেটা না। চট্টগ্রামের মধ্যে সামরিক ঘাঁটি লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানি করিডোর লাগবেই বার্মার খনিজ সম্পদের জন্য, রেয়ার আর্থের জন্য। এটার কোনোটাই বিএনপি দিবে না, এটার কোনোটাই কোনো রাজনৈতিক দল দিবে না। এটা একমাত্র ইউরোপ দিবে। কাজেই মার্কিন ডিপ স্টেট। কিন্তু তারপরে যাওয়া যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, সেটি তো এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত বোয়িং চুক্তি হলো, জ্বালানি স্মারক সমঝোতা এই স্বাক্ষর করা হলো, সামরিক চুক্তি হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তাহলে কেন ইউনুসকেই আসতে হবে?
বাণিজ্য চুক্তির নামে যে গোলামী চুক্তি, এটা তো খলিল তো আপনারা, খলিল তো ডক্টর খলিল তো রয়েছেন। আমি সেই কথাটাই বলছি যে বাণিজ্য চুক্তির নামে যে গোলামী চুক্তি, বা খলিলের মতন একটা লোক, তারা পারপাস সার্ভ করছে, কিন্তু বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, পুরো চট্টগ্রাম জেলায় একটা সামরিক ঘাঁটি হবে মার্কিন। তো এই আজকে যারা ইসলামপন্থী, যারা ইউনূসের পক্ষে কথা বলছে, তারা জানে না যে আমেরিকা যখন এখানে ঘাঁটিটা গাড়বে, এই যে ফরহাদ মজহার আপনার অনুষ্ঠানে বলেছে যে মার্কিন বিরোধিতা মানে ভারতের দালালি, এই ফরহাদ মজহাররা তো দুষ্ট দুর্বৃত্ত লোক। ওরা চায় বাংলাদেশে এসে আমেরিকানরা ঘাঁটি করুক, করে বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করুক। এখানে বাংলাদেশে ঠিক পাকিস্তানিদের মতো অসংখ্য আরো পাপের সন্তান জন্ম দিক। এই ষড়যন্ত্রটা তো বিএনপি পারবে না, এই ষড়যন্ত্র বিএনপি বাস্তবায়িত হতে দিবেও না। এটা এটা বাস্তবায়িত করতে হবে একমাত্র ইউনূস, যে বাংলাদেশের নাগরিক না, যার ফ্রেঞ্চ পাসপোর্ট আছে, এবং সে এটা বাস্তবায়িত করবে। এবং তার সাথে সহযোগী হিসেবে, এই যে বললাম, কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার এবং এবং ফরহাদ মজাদের মতো আমার একটা বাজেট। প্রশ্ন ছিল যে ডক্টর ইউনূসের মাধ্যমে যদি এগুলো যদি না, আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার মাধ্যমে সবকিছু করতে চায়, তো সেটি করার জন্য আবার ভয়ঙ্কর খেলার কি প্রয়োজন ছিল? তাহলে তো ডক্টর ইউনূস কন্টিনিউ করতে পারতেন, নির্বাচনের তো কোনো দরকার ছিল না, এবং সেটি যদি অ্যাভয়েড করার চেষ্টা করতেন, যুক্তরাষ্ট্র থাকতো, ডিপ স্টেট থাকতো, তাহলে তো সেগুলো বাস্তবায়ন করা অসম্ভব কিছু ছিল না। ইউনূসের পক্ষে নির্বাচন না দিয়ে অ্যাভয়েড করা উপায় ছিল না, এই জন্য যে তখন আওয়ামী লীগ আর বিএনপি একখানে হয়ে যেত। দেখেন, ইউনূস কিন্তু আরেকটা চমৎকার খেলায় সাকসেসফুল হয়ে গেছে, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা, সেটা ইউনূস দিয়েছিল। কাজে আওয়ামী লীগের ক্ষোভটা ছিল ইউনূসের প্রতি, কিন্তু বিএনপিকে দিয়ে ইউনূস তারই কৃত কর্মটাকে আবার লিগ্যালাইজ করিয়ে নিয়েছে। এখন কিন্তু বিএনপি আওয়ামী লীগের শত্রু। এখন যদি বিএনপি বিপদে পড়ে, আওয়ামী লীগ মাঠে নামবে না বিএনপির পক্ষ হয়ে। এখন কিন্তু সেই পরিবেশটাও নাই যে নির্বাচন না দিলে মানুষ নেমে আসবে, কারণ বিএনপি তো 90 দিন, 3 মাস, 100 দিন ক্ষমতায় আছে এখন। সেই 100 দিনে বিএনপি কি কি করেছে সবাই দেখতেছে, এবং বিএনপির কোনো অর্জন নেই। বিএনপি যা কিছু করছে সবই স্টান্টবাজি। তো এটা মানুষ বুঝে গেছে, মানুষের যে একটা প্রত্যাশা ছিল যে বিএনপি আসলে অনেক ভালো কিছু হবে, অনেক কিছু হবে, কিছুই হয়নি। যে ইউনূসকে দাঁড়ানোর জন্য মানুষ বিএনপি কে ভোট দিয়েছে, সেই ইউনূস ভিভিআইপি। যে ইউনূসের দুর্বৃত্ত করার জন্য বিএনপি কে ভোট দিয়েছে, সেই দুর্বৃত্তদের, যারা ইউনূসের সঙ্গী সাথী, আসিফ নজরুল, তারপরে এই যে ফারুকি টারুকি, এদের কাউকে তো বিএনপি গ্রেপ্তার করছে না। তো মানুষ বুঝে গেছে যে বিএনপি হলো ইউনূসের একটা কন্টিনিউশন। এখন ইউনূস কিছু করলে মানুষ আর বিএনপির পক্ষে রাস্তায় নামবে না। এবং আমেরিকানরা চেয়েছিল যে বিএনপি কে পচিয়ে দিতে, সেটা সাকসেসফুল হয়ে গেছে। মেটিকুলাস প্লট, মেটিকুলাস ডিজাইনে বিএনপি কে পচিয়ে দেওয়া হয়েছে। এইবার ইউনূস শেষ আঘাতটা হানবে, চূড়ান্ত আঘাতটা হানবে, এবং ইউনূস আবার ফিরে আসবে। লিখে রাখতে আমরা পারেন, ধরেও নিই যে একেবারে চরম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বা যেটা আমরা কল্পনাতেই আনতে পারি না এই মুহূর্তে, যে তারেক রহমানকেও হত্যা করা হতে পারে। ধরে নিলাম যে আপনার সমীকরণ গুলো সব খেটে গেল, তো তারেক রহমান সাহেব না থাকলে বা শেখ হাসিনা না থাকলে তার জন্য ক্ষমতায় বসে যাওয়া সহজ হবে? আরো একটি গণ অভ্যুত্থানের নাটক করে কি তারা ওইভাবে বিশেষ কোনো গোষ্ঠী ইউনিসের ক্ষমতায় বসাতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে নেতাবিহীন তারেক রহমান সাহেব বিএনপির নেতা, শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী, এনারা ছাড়া সেই দলগুলা দাঁড়াতে পারবে না, সময় লাগবে, অনেক সময় লাগবে। এটাই হলো বাস্তবতা। আর আমি, আপনি যে বলছেন যে হঠাৎ করে কি এমন হয়ে গেছে পরিবেশ, তো 24শে জুলাই মাসে কি এমন হয়ে গেছে? একটা কোটা আন্দোলন, কোটা আন্দোলন দিয়ে কিছু হইতো না তো। 18 সালে তো এই নিরাপদ সড়ক নামে একই জিনিস করার প্ল্যান ছিল, পারে নাই। তারপরে যখন কোটায় হচ্ছে না, স্নাইপার নামিয়ে দিত। এখন তারা কি নামাবে আমি আপনি তো জানি না। ওরা তো প্লট করছে, যেমন ডেঞ্জারাস প্লট। তারা তো এমন কিছু করে ফেলে যখন হঠাৎ করে মানুষের জনমত সরকারের বিরুদ্ধে তুলে দেয়। এখন সেই ইউনূস কি প্লট করছে বিএনপির বিরুদ্ধে সেটা আমরা জানি না, কিন্তু বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র ইউনূস করছে, আপনি নিশ্চিত থাকুন। এবং ইউনূস বিজয়ীর বেশে বাংলাদেশে অটোমান সুলতানের মতো আবার ক্ষমতায় ফিরে আসবে, এবং সেটা দীর্ঘমেয়াদী। এটা বিএনপিও জানে না, বোঝে না, বুঝলেও বিএনপি ভাবছে না। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, ইউনূস ক্ষমতায় ফিরে আসছে এবং আসবে, যে কোনো সময় আসবে। এবং কেন আসবে? কারণটা হলো, আরাকানে করিডোর লাগবে আমেরিকানদের, চট্টগ্রাম
লাগবে সামরিক ঘাঁটি করার জন্য। এটা যদি তারেক রহমান সাহেব কালকে দিয়ে দেন আমেরিকাকে, চট্টগ্রামে সামরিক ঘাঁটি, আরাকান করিডোর, তাহলে ইউনূস আর ফিরে আসবে না। কিন্তু সেটা করতে হলে তারেক রহমান সাহেবকে এই ঝুঁকি নিতে হবে, এই ডেডলি গেমটা খেলতে হবে। এবং আপনি নিশ্চিত থাকুন যে এটা করলে বিএনপি খুব নিরাপদ। তাহলে চট্টগ্রাম জেলায় সেন্ট মার্টিন না, একটা সামরিক ঘাঁটি এবং আরাকান করিডোর, এই দুইটা দিয়ে দিলে তখন বিএনপি শক্তিশালী হয়ে যাবে। এবং তখন বিএনপির বিরুদ্ধে হয়তো চায়না চলে যাবে, বিএনপির বিরুদ্ধে তো রাশিয়া আছেই, বিএনপির বিরুদ্ধে ভারতও আছে, হয়তো চায়নাও চলে যাবে, তাতে তো কিছু আসে যায় না। আমেরিকা তো থাকবে, বিএনপি টিকে থাকবে। বিএনপি টিকে থাকতে হলে এটা ইউনুসকে দিয়ে আমেরিকা চায় সামরিক ঘাঁটি এবং করিডোর দুটো দিয়ে দিলে ওরা সেটাই তার সরকারি বাসভবন করতো। তারেক রহমান সাহেব ইউনুসকে কি মনে করেছে, কি জাদু ইউনুস তারেক রহমান সাহেবকে করেছে সে তো আমি জানি না, কিন্তু তারেক রহমান সাহেব ঠিক হাসিনার মতনই ভুল করছেন। এবং আপনাকে বললাম 28 তারিখে একটা বৈঠক হয়েছে, আরো বৈঠক হচ্ছে, ক্রমাগত বৈঠক হচ্ছে। ইউনুস বসে থাকার লোক না, এবং ইউনুস একটা ভয়ঙ্কর কালসাপ, সে ছবল দিবে এবং যে কোনো মুহূর্তে দিবে। আপনি বলছেন যে ডক্টর ইউনূস যে বাংলাদেশ ছাড়লেন বা প্যারিসে গেলেন, তিনি গোপনে যাননি, গোপনে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখেছি যে এর আগে যতগুলো শিডিউল তার আমরা পেয়েছি দেশের বাইরে যাওয়ার, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে, কবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কয়দিন অবস্থান করবেন, এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে গ্রামীণ সেন্টার থেকে প্রেস রিলিজ পাঠানো হয়েছে। আর যখন তিনি ক্ষমতায় ছিলেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তখন তো তার প্রেস উইং থেকেই জানানো হয়েছে। ক্ষমতা থেকে ছাড়া মানে ক্ষমতা ছাড়ার পরেও গ্রামীণ সেন্টার থেকে তার কর্মসূচি সম্পর্কে আমাদের জানানো হয়েছিল। কিন্তু সম্ভবত এই প্রথমবারের মতন তিনি যখন প্যারিস গেলেন, তার আগে সরকারি পক্ষ থেকে হোক, ব্যক্তিগত পক্ষ থেকে হোক, কিংবা গ্রামীণ সেন্টার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোক, সেখান থেকে হোক, কোনো ধরনের কোনো প্রেস রিলিজ কিন্তু দেওয়া হয়নি। এই যে এটাই কি গোপনে যাওয়া নয়? না, গোপন যাওয়া না, মানে ইউনুস তো ঈদের আগের দিন যেন নামাজ পড়তে না হয়, একটা বিব্রত করা অবস্থা, সেই জন্য চলে গেছে। সেই জন্য প্রেস রিলিজ দিলে তো আপনারা বলতেন যে উনি নামাজ না পড়ার জন্য চলে গেছে, তাই না? কিন্তু এটা আসলে প্রেস রিলিজ দিল কি দিল না সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে ইউনুস এবার গেছে ষড়যন্ত্র করার জন্য। এবং প্যারিসে আপনি দেখুন সে যে ছবিগুলো দিচ্ছে, বিভিন্ন বিদেশিদের সঙ্গে বৈঠক করছে, এগুলো তো দিচ্ছে ইউনুস সেন্টার থেকে। এবং সেই ছবিগুলো তো মানে মানুষকে ভুল ভাল বোঝানোর জন্য, কিন্তু সে ভুল কাজ করছে অন্য কিছু। আর ইউনুস তো একটা বুঝে গেছে যে বাংলাদেশে এখন ইউনুসের কোনো গ্রহণযোগ্যতা নাই। সে তো এখন পোস্ট দিলে সেটাতে কমেন্ট অপশন অফ করে রাখে, মানুষ গালামন্দ করে। ইউনুসের উপদেষ্টাদের একই অবস্থা। কাজে ইউনুস জানে যে এই বাংলাদেশে তাকে ফেরত আসতে হবে জবরদস্তি করে, এখানে কোনো কেউ ভালোবাসা দিয়ে আনবে না। আর তবে ইউনুসের কিছু দালাল তো বাংলাদেশে আছেই, যা সব দেশেই সবসময় থাকে। আপনি নিশ্চিত থাকুন, আমি আবার বলছি যে প্রেসিডেন্ট পদে হোক, প্রেসিডেন্ট পদেই যদি ইউনুস ফিরে আসবে, যেদিন ফিরে আসবে ইউনুস প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একেবারে ক্ষমতাহীন হয়ে যাবেন। উনি ইউনুসের নির্দেশের বাইরে এক পাও ফেলতে পারবেন না। এবং সেটা যদি উনি রাজি হন তারেক রহমান, তাহলে ইউনুসকে উনি প্রেসিডেন্ট বানাবেন। তাহলে ওনার আপাতত আর কোনো বিপদ হবে না। মানে বিএনপি কে সবকিছু হারিয়ে ইউনুসকে সবকিছু দিয়ে দিয়ে সেটা যদি ক্ষমতায় থাকতে চায় বিএনপি পারবে। আদারওয়াইজ মানে আপনি বলতে ইউনুস, চাচ্ছেন, জি, শেষ করুন, শেষ করুন। আদারওয়াইজ যদি বিএনপি ভাবে যে ইউনুস কিছু করবে না, ইউনুসের করার কোনো ইচ্ছা নেই, এটা শেখ হাসিনাও ভেবেছিল ইউনুস কিছু করবে না, ইউনুসের কিছু করার ক্ষমতা নেই, কিন্তু শেষ পর্যন্ত ইউনুস দেখিয়ে দিয়েছে ইউনুস কি পারে। একটা লোক 17 বছরের পুরনো সরকারকে ফেলে দিচ্ছে, আর বিএনপির তো এখনো 1 মাস মাত্র, 100 দিন হয়েছে, এমন কোনো অর্জনই নাই, প্রচুর আপনার বদনাম আছে। কাজে ইউনুসের জন্য বিএনপি কে ফেলে দেওয়া খুব ইজি। না, মানে আপনি বলতে চাচ্ছেন যে এবার ইউনূস বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেবকে একেবারে নত হয়ে থাকতে হবে, পাওয়ারলেস হয়ে থাকতে হবে অনেকটা প্রধানমন্ত্রী পদে, এরকম? একদম ফেরার সাথে সাথে না, ইউনুস অলরেডি ফ্রান্সে বসে তারেক রহমান সাহেবকে বা ওনার লোকজনকে চরম ভাবে প্রেসার ক্রিয়েট করবে এবং করছে। এবার এবং আমার সেই বেসিক কোশ্চেনটা করি এবং শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে ইউনূস প্রধানমন্ত্রী হওয়ার জন্য বা রাষ্ট্রপতি হওয়ার জন্য কিংবা প্রধান উপদেষ্টা হওয়ার জন্য যে এত কিছু ঘটেছে, থাকতে পারে সত্যতা, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ডিপ স্টেট বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে নানান ধরনের প্ল্যানিং, সেগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা নানান ধরনের নতুন নতুন সমীকরণ দেখতে পাচ্ছি।
যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জায়গা থেকে ইউনূসকে ক্ষমতায় আনা হয়েছিল, বা তার আগে এইসব আন্দোলন বা সহিংসতা। যদি তাই হয়ে থাকে তাহলে ইউনূসকে কেন এখন এত প্ল্যানিং এর অংশ হতে হচ্ছে? সেই ডিপ স্টেট বা যুক্তরাষ্ট্রই তো তারা সবকিছু ছক সাজিয়ে তারাই ইউনূসকে ফেরত নিয়ে আসবে, তারাই ইউনূসের মাধ্যমে সব ধরনের যেটা বাস্তবায়ন করবে। বিষয়টা কি তাই নয়? মানে মানে ডিম আগে না মুরগি আগে, সেই প্রশ্নটা চলে আসছে যে আগে কে, যুক্তরাষ্ট্র ডিপ স্টেট নাকি ইউনূস তার স্বার্থের জায়গা থেকে, কে আগে, কে সবকিছু করছে? দুইজন দুইজনের পরিপূরক। ইউনুস আচ্ছা, জানে যুক্তরাষ্ট্রের প্লটটা কি, আর যুক্তরাষ্ট্র জানে ইউনুস কি করবে। আমরা হয়তো দেখছি সাদা চোখে যে ইউনুস সব করছে, তার পিছনে কারা আছে, কি বুদ্ধি দিচ্ছে, সেটা তো আমরা জানি না, জানার সুযোগও নাই। কিন্তু ইউনুসকে পরিচালিত তো ডিপ স্টেট করছে অবশ্যই, এবং তার সাথে পাকিস্তানি আইএসআই আছে, খুবই গভীর ভাবে ইউনুসের সাথে আছে, এবং অন্য আরো শক্তি তুরস্ক আছে। কাজে ইউনুস, আমি আপনাকে আবার বলছি, নিশ্চয়তা দিয়ে বলছি, ইউনুস ক্ষমতায় ফিরে আসবে। এবং এবার সে ক্ষমতায় ফিরে আসে, সেটা প্রেসিডেন্ট রূপে হোক বা বিএনপিকে উৎখাত করে সুলতান হিসাবে, মানে অটোমান সুলতান হিসাবে হোক, ইউনুস এবার যে ক্ষমতায় আসবে তাকে সরানোর যোগ্যতা, ক্ষমতা কারণ। ভারত চুপচাপ বসে থাকবে? সেটা তো আমি জানি না, ভারত কি শেখ হাসিনার সময় কিছু করেছিল? করে তো নাই। এবং ভারত কেন চুপচাপ বসে থাকবে না? যদি ইউনুস তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে, এবার ক্ষমতায় এসে যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেলে, তখন ইউনুস তো তার স্বার্থের কারণে স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। আর ভারত বাংলাদেশকে কিছু করতে পারবে না, করবেও না। ভারতের পক্ষে বাংলাদেশে কিছু করা সম্ভব না। এটা যারা ভাবে যে ভারত এসে বাংলাদেশে কিছু করে দিবে, ভারত বাংলাদেশে কিছু করবে না, করতে পারবে না। কারণ বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে, এটা আপনি জানেন, ভয়ঙ্কর ভারত বিরোধী সেন্টিমেন্ট। যেমন যদি একটা উদাহরণ, একটা কথার কথা, যে ইসরায়েল বাংলাদেশে এসে কিছু করতে পারবে না, করবেও না, কারণ ইসরায়েল বিরোধী সেন্টিমেন্ট। বাংলাদেশ তো ভারত বিরোধী সেন্টিমেন্ট, বিএনপি সরকার নিজেও আরো ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কাচ্ছে। ভারত বিরোধী সেন্টিমেন্টকে যতই উস্কাবেন, তত পাকিস্তানের লাভ, তত তুরস্কের লাভ, ততই আমেরিকান ডিপ স্টেটের লাভ। এবং ভারত এখানে ইউরোপের ক্ষমতা দখল করলে, বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি হলে বা আরাকানে করিডোর দিলে, ভারত কিছু বলবে না, কারণ ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আবার সুন্দর হয়ে যাচ্ছে। তো আন্তর্জাতিক ভূ রাজনীতিতে কে কখন কার বন্ধু হবে, কে কখন কি খেলবে, কিছু জানি না, আমিও জানি না, কেউই জানে না। আর আমরা যেটা ভাবি, মনে করি হয়তো যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, শেখ হাসিনার জন্য ভারত অনেক কিছু করবে, ভারত শেখ হাসিনার জন্য কিছুই করবে না। শেখ হাসিনা আশ্রয় দিয়েছে, এটুকুই যথেষ্ট। শেখ হাসিনা যে তার নিজের যোগ্যতায় রাজনীতিতে ফিরে আসতে না পারেন, ওনার দল ক্ষমতায় ফিরে আসতে না পারে রাজনীতিতে, ভারত তাদেরকে জোর করে পালকিতে চড়াই নিয়ে একটু ক্ষমতায় বসাবে না, বরঞ্চ ভারত চেষ্টা। এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যারা লোকজন, তাদের মধ্যে আনন্দের কোনো সীমা এবং পরিসীমা নেই। বিরোধী দল যারা আছেন, বিশেষ করে তরুণ যারা আছেন, তারা সবাই বলছেন, আসো আসো আসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি এয়ারপোর্ট দিয়ে নামবে, এই জন্য এয়ারপোর্টের পাশে আমরা আগের থেকে বাসা ভাড়া করে, বাড়ি তৈরি করে, সেখানে তোমার জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা বসে থাকবো। আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কথাবার্তা সাধারণত এনসিপি এবং জামাত শিবিরের যারা লোকজন রয়েছেন তারাই এই কথাগুলো বলছেন। বিএনপি কার্যত এখানে খুব ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড, সেটা তারা প্রদর্শন করছে। ওরকম কথাবার্তা না বলে তারা শুধু বলছে যে হ্যাঁ তিনি আসেন, তিনি যদি আসেন তার প্রতি অবিচার করা হবে না, দেশের যে প্রচলিত আইন কানুন রয়েছে সেই আইন কানুন মোতাবেক তাকে বাংলাদেশে আইনি সুবিধা দেওয়া হবে, তার প্রতি অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো আওয়ামী লীগের যারা লোকজন, তারা মানে শেখ হাসিনাকে মনে করে অপার্থিব কোনো শক্তির আধার। এটা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোজাগতিক ত্রুটি বলতে পারেন, তাদের অসুস্থতা বলতে পারেন, অথবা তাদের বিশ্বাস, আবেগ বলতে পারেন, তাদের ঈমান বলতে পারেন, একিন বলতে পারেন, এবং এটা হয়ে যায়। দীর্ঘদিন ধরে আপনি যখন কারো নেতৃত্বে নিজেকে বিলীন করেন, নেতা এবং তার কর্মী, এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, এটি আপনি আল মুকাদ্দিমা যদি পড়েন ইবনে খালদুনের,
আপনি বুঝতে পারবেন যে এটা পিতা পুত্রের যে সম্পর্ক, মায়ের সাথে তার পুত্রের যে সম্পর্ক, এই সম্পর্কের চাইতেও নেতা এবং তার কর্মীর মধ্যে আরো অতি উচ্চ মার্গের সম্পর্ক তৈরি হয়। এর কারণ হলো পিতা এবং মাতাকে সবাই লালন পালন করেন, শ্রদ্ধা দেখান, সন্তানকে পিতামাতা লালন পালন করেন, কিন্তু ঠিক রাজনৈতিক কর্মে একজন কর্মী, একজন সেনাপতি, একজন সৈনিক তার কমান্ডারের, তার নেতা, তার রাষ্ট্রপ্রধানের হুকুম মতো যেভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জীবন, নিজের জীবনটি দিয়ে দিতে পারেন বা দিয়ে দেন, এরকম ঘটনা পারিবারিক জীবনে দেখা যায় না। তো এই কারণে হয় কি, যে কোনো যে রাজনীতির যে গোত্র, রাজনীতির যে সূত্র, রাজনীতির যে দলবাজি, এটা যারা এই দলের সাথে সম্পৃক্ত তারাই বুঝতে পারবে। যেমন ধরুন জামাতের সভাপতি শফিকুর রহমান। তো জামাতের সভাপতিকে আপনি যত কথাই বলেন না কেন, তিনি তার দলের পীরে কামেল। তার দিকে তাকালে জামাতের যারা লোকজন রয়েছে তারা মনে করে তাদের পাপ ক্ষয় হয়, তাদের পুণ্য হয়, এবং নেতার হুকুম পালনের মধ্যেই তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। ঠিক আপনি যদি বিএনপির নেতাকর্মীদের কাছে যান, তারা হয়তো ইসলামের পরিভাষায় এভাবে বলবে না, কিন্তু তারা জনাব তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া, এই দুজনের প্রতি তাদের আনুগত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা, এটা আপনি ওই কেবলমাত্র একদম ব্রুট বা ব্রুটালি বিএনপি না করলে আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন না। দলের অনেক লোক দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। এই যে সরকার গঠিত হলো, আপনি গিয়ে দেখেন যে তারেক রহমান সাহেব তার ইচ্ছা মতো অনেক লোককে নিয়োগ দিয়েছেন যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এতে করে অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মারাত্মকভাবে অপমানিত বোধ করছেন, কিন্তু তারা দল ছেড়ে যাচ্ছেন না, দলের বিরুদ্ধে কথা বলছেন না, নিজেরা সমালোচনা করছেন, এটা কেন হলো, এটা কি হলো, এটা কি করা ঠিক, এই সরকার কি টিকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলা হয়, তাহলে কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের সামনে যেভাবে মন্ত্রীরা দৌড়াচ্ছে, বা যারা মন্ত্রিত্ব লাভ করার পর তারেক রহমান সাহেবকে তাদের পিতার আসনে বসিয়েছেন, পীরের আসনে বসিয়েছেন, অলি আল্লাহ গাউস কুতুবের আসনে বসিয়েছেন, তারা যেভাবে তাকে সম্মান করেন, ওই যে দলের যে আঘাতপ্রাপ্ত কর্মী বা নেতা যে কিছুই পায়নি, দলের বিপদে সেও কিন্তু একইভাবে বরং এই যে এখন যারা সুবিধাভোগী তাদের চাইতেও বেশি দলকে ভালোবাসবে। এই যে দল করার কারণে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা অনাদিকাল থেকে, মানে একেবারে আদিকালেরও আদিকাল, যখন মানুষ পাহাড়ে বসবাস করত গোত্রগতভাবে, তখন থেকে এই সম্প্রীতিটা চলে আসছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে প্রায় 6 কোটি মানুষ যারা সরাসরি আওয়ামী লীগ করে, এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রীর প্রতি, শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন, তাদের যে ভালোবাসা, সেটা একটু কমেনি, বরং আরও বেড়ে গেছে। এ কারণ হলো যে ধরুন এখন বিএনপি ক্ষমতায় আসছে বা জামাত ক্ষমতায় আছে, তো এই সময় এদের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তারা যখন বিরোধী দলে ছিল তখন ছিল না। আবার এখন আওয়ামী লীগের মধ্যে যে মমত্ববোধ তৈরি হয়েছে, প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এবং তারা যেভাবে এখন দলের জন্য কাজ করতে, বাংলাদেশে ফিরে আসতে প্রাণপণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যার যার অবস্থান থেকে তারা যেভাবে নিজেদের পকেটের টাকা খরচ করছে, সেটি দল ক্ষমতায় থাকতে তারা কখনো করেনি। তো সেই দিক থেকে আওয়ামী লীগ যে একটা, মানে বাংলাদেশের রাজনীতির জন্য একটি, যাকে বলবো, কি বলবো, একটা মাইলস্টোন, এটি হিমালয়, এটি সমুদ্র, এটি বঙ্গোপসাগর, এটি পদ্মা, মেঘনা, যমুনা, আপনি যেটা বলেন না কেন, আপনি বাংলাদেশ যদি ধরেন তাহলে আপনি ঠিক বাংলাদেশে কেওক্রাডাং, বা আপনি যদি উত্তরবঙ্গে যান সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই কাঞ্চনজঙ্ঘার রূপ,
কিংবা আপনি যদি কক্সবাজার যান তাহলে বঙ্গোপসাগরের রূপ, পদ্মা মেঘনা যমুনার রূপ, এটা ছাড়া আসলে বাংলা কল্পনা করা যায় না। একইভাবে রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ এখন এরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে, প্রায় ৭০ বছরে তাদের যে সুদীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে তারা যে লিগেসি তৈরি করে ফেলেছে, এই কারণে বাংলাদেশে যদি মিলিটারি শাসন আসে, ডিক্টেটরশিপ আসে, একজন মুসোলিনি আসে, একজন হিটলার আসে, তখন হয়তো আওয়ামী লীগের নাম এভাবে উচ্চারিত হবে না। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি রাজনীতির কথা বলবেন, দলের কথা বলবেন, আওয়ামী লীগের কথা বলবেন না, কিন্তু জামাত এবং এনসিপি বিএনপির কথা বলবেন, হবে না। এখানে আওয়ামী লীগের নাম আসবেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো শেখ হাসিনা। এই দলটির যে নেতৃত্ব 1980 সন থেকে সরাসরি আজ অবধি, তাহলে 46 বছর ধরে এই দলটির সর্বোচ্চ নেতৃত্বে তিনি আছেন। এই 46 বছর বয়সে তিনি অন্তত 3 থেকে 4টি জেনারেশনকে পেয়েছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে 1980 সনে, প্রতি তারা ধরেন 5 বছর বা 10 বছর, গড়ে 7 বছর ধরেন থাকলো। তো 7 বছর যদি থাকে, তাহলে এই ছাত্রলীগের কয়টি গ্রুপকে তিনি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 বছর, বা ধরেন কলেজ লাইফ থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত 10 বছর যদি আপনি ধরেন, তাহলে 4.5টি জেনারেশন তিনি পেয়েছেন, যারা ছাত্রলীগ থেকে এখন বৃদ্ধ লীগ হয়ে গেছে। 80 সনে যারা ছাত্রলীগ করতেন, তারা এখন অনেকের বয়স এখন 70-75 বছর বয়স হয়ে গেছে। এই যে বিশাল শ্রেণী, যাদের সঙ্গে শেখ হাসিনার যে অ্যাডাপশন, যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, এটা স্মৃতিবহুল। তারা একসাথে মুড়ি মাখিয়ে খেয়েছে, একসাথে নৌকায় চড়ে পদ্মা নদী পাড়ি দিয়েছে, একসাথে স্পিড বোটে করে গেছে, তারা একসাথে গাড়িতে করে, বাসে করে সারা বাংলাদেশ গেছে, এবং একসাথে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে 80 সনে 90 সনে। তারা ওই 32 নম্বরের বাড়িতে শেখ হাসিনা রান্না করেছে, তারা সবাই খেয়েছে। এই যে স্মৃতি, এই স্মৃতির কারণে শেখ হাসিনার সঙ্গে বহু অভিমান আছে, বহু কষ্ট আছে, কিন্তু এরকম একটা সম্পর্ক লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। আর যারা, আমি তো বললাম যে 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে, তারা তো আছে। তার বাইরে এরকম স্মৃতিকাতর, শেখ হাসিনার কথা মনে করে কারো পেট পুড়ে, কারো বুক পুড়ে, কারো মন খারাপ হয়ে যায়, কারো রাগ হয়ে যায়, কেউ ছুটে দিল্লিতে যেতে চায়। এই যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য অন্য সব দলের মতোই, জামাতের মতো। একটা লোক ধরেন এখন সিপিবি, ছোট একটা দল, কিন্তু সিপিবি বা বাসদ, এই দলগুলো দেখবেন যে অনেকগুলো মানুষ আদর্শিক কারণে অনেকে বিয়েই করেনি, সারা জীবন এই দল করে তারা জীবন শেষ করে দিল। বিসিএস চাকরি পেয়েছে, অনেক পাকিস্তানের সিএসপি অফিসার হওয়ার সুযোগ ছিল, সব কিছু বাদ দিয়ে তারা কিন্তু এই দলগুলো করেছে। তো এই যে দল করার যে মনোবৃত্তি, সেটা আওয়ামী লীগের মধ্যে খুব বেশি প্রবল। এর কারণে এই দলটি সেই ক্ষমতায় গেছে বারবার, 54-তে ক্ষমতায় গেছে, 70-এ ক্ষমতায় গেছে, তারপরে 96-তে ক্ষমতায় ছিল, এরপরে 96-এর পরে টানা একেবারে 2008 থেকে 24 পর্যন্ত। আবার সুদীর্ঘকাল রাজপথে থেকেছে, বারবার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, জেল জুলুম হুলিয়া। মানে আমাকে যে দেখিবারে পায়, মানে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলই, শেষের কবিতা সেই যে বিখ্যাত উক্তি। এখন আওয়ামী লীগের যারা লোকজনরা আছে, এর মধ্যে শুধুমাত্র মাখন খাওয়া পার্টি নেই, জেল খাওয়ার মানে খাটা পার্টি আছে, মন্ত্রী হওয়া পার্টি আছে, মানে মন্ত্রী হয়েছে, জেলও খেটেছে। আবার ধরেন আওয়ামী লীগকে ব্যবহার করে মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে, আবার জেল খেটেছে, কর্তৃপক্ষের সাথে মারামারি করেছে। সেটা সব মিলিয়ে মানে এই দলটির সঙ্গে যে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি এইরকম যে তারা মরে যাবে, রক্ত মাংস আলাদা হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ থেকে তাদেরকে আপনি আলাদা করতে পারবেন না। আর এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক মনোবৃত্তি, সেই মনোবৃত্তির কেন্দ্রে ম্যাগনেটিক পাওয়ার হিসেবে যিনি আছেন, তিনি শেখ হাসিনা। এখন যেটা বলছিলাম, যে এই যে শেখ হাসিনা ম্যাগনেটিক পাওয়ার হিসেবে আছেন, তিনি এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন আমরা সবাই জানি। কেউ বলছেন পালিয়ে গেছেন, কেউ বলছেন না পালিয়ে যাননি, তাকে রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে পাঠিয়ে দেওয়া হয়েছে,
কেউ বলছেন তিনি আর জীবনে ফিরে আসতে পারবেন না, কেউ বলছেন তিনি আবার আসবেন, একেবারে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে স্যালিউট দিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর রূপে বসাতে হবে। কারণ তিনি যে পদত্যাগ করেছেন, পদত্যাগের কাগজ নেই, রাষ্ট্রপতি বলেছে। অন্যান্য যে সমস্ত কথাবার্তা ইউনূস আমলে বলা হতো, সংবিধানের এত অনুচ্ছেদ, 106 অনুচ্ছেদ, এখন এগুলো নিয়ে কেউ আলোচনাই করছে না। অনেক বড় বড় বিএনপির নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিজীবী, তারা খালি হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা যে পদত্যাগটা করেছেন সেই পদত্যাগের পেপারটা কই। যদি পদত্যাগের পেপারটা না থাকে তাহলে এটা আগামীতে শেখ হাসিনা যদি ফিরে আসে এটা ঝামেলা তৈরি হবে, ভীষণ রকম ঝামেলা তৈরি হবে। সে যদি এসে নতুন করে পদত্যাগ করে তাহলে একরকম, আর যদি বলে যে না আমি পদত্যাগ করিনি, কাগজ দেখাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা, তাহলে সেটার পরিণতি কী হবে। সব মিলিয়ে রাজনীতি এরকম একটা জটিল অবস্থায় যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময়টাতে স্বয়ং শেখ হাসিনা তিনি বললেন যে আমি ফিরবো মাথা উঁচু করে। এখন আমার প্রশ্ন হলো, ভালো কথা, তিনি মাথা উঁচু করে ফিরবেন, মাথা তো উঁচু করেই ফিরবেন, তো সেক্ষেত্রে মাথাটা কতটা উঁচু থাকবে? যদি তিনি জনগণের নেত্রী হয়ে আসেন, জনগণের কামনা বাসনার, যাকে বলা হয় স্বপ্নকে ধারণ করে তিনি আসেন, আমি মনে করি তার মাথা অবশ্যই উঁচু থাকবে এবং সে মাথা একেবারে পৃথিবীর ছাদ ফুঁড়ে, আসমান ফুঁড়ে আরও বহুদূর যাবে, আরও সে আজিম পর্যন্ত চলে যেতে পারে। কেন? বিকজ ওই যে আল্লাহর হিকমা, আল্লাহর রহমত, আল্লাহর হুকুম, যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসায়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে তাকে টেনে হিসড়ে নামায়, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা ফেরত দেয়। যখন শেখ হাসিনাকে ক্ষমতা ফেরত দিবে তখন সেই ক্ষমতার সঙ্গে আরও সে আজিমের একটা যোগাযোগ থাকবে। এই গেল এক। আল্লাহর হুকুম, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এবং দেশের প্রয়োজন, এই গেল একটা। আরেকটা হলো যে তিনি ঠিক যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে আমেরিকার দালাল হয়ে, তাবেদার হয়ে, সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার কথা বলে, মার্কিন গোলামি চুক্তির কথা বলে এবং অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মতো করে যদি তিনি আসেন তার মাথা উঁচু থাকবে না, বরং তার সারা জীবনের যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলো নষ্ট হয়ে যাবে। তিনি অপমানিত হবেন, আরও লাঞ্ছিত হবেন এবং শেষ বয়সে এতটা লাঞ্ছিত অপমানিত হবেন যেটি কল্পনাও করা যায় না। থার্ড, তিনি যদি ভারতের তাবেদার হয়ে আসেন, ভারতের দালাল হয়ে আসেন, একইভাবে তার মাথা উঁচু থাকবে না। এখন ভবিষ্যতের ব্যাপার আল্লাহ জানেন, আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন যে তিনি আসেন কি আসেন না, বা আসলে মাথাটা কিভাবে উঁচু থাকে আর কিভাবে নিচু থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।